লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে দেশ। ডিসেম্বর না এপ্রিল নির্বাচন কবে মিলতে পারে উত্তর। দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব। মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেলেন ডক্টর ইউনূস। বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে একান্ত বৈঠক। সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা। করোনা শনাক্তের সরঞ্জাম বিতরণ শুরু। চিকিৎসায় তৈরি হচ্ছে সব সরকারি হাসপাতাল। সরকারিভাবে কিট ও টিকা কেনার সিদ্ধান্ত। স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ কম নয়। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে বাংলাদেশ সময় দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে এই বৈঠক। আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ চলছিল। এর মধ্যে ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে বলে জানান প্রধান উপদেষ্টা। যদিও ডিসেম্বরেই ভোটের দাবিতে অনড় রয়েছে বিএনপি। এই পরিস্থিতিতে দুজনের বৈঠক সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য। পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে। একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সবকিছু নিয়ে আলোচনা করবেন। ডিসেম্বর না এপ্রিল নির্বাচন কবে? ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে মিলতে পারে উত্তর, এমনটি মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনমুখী সংস্কার, জুলাই হত্যার বিচার ও প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের সরানোর বিষয়েও আলো হবে আলোচনা। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ভোটের দাবিতে বিএনপির অনড় অবস্থানের মধ্যেই এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের। এ নিয়ে নাখোশ দলটি। এর মধ্যেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। হাই প্রোফাইল এই বৈঠকের দিকে তাকিয়ে পুরো দেশ। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাহউদ্দিন আহমদ বলছেন, বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময় পুনর্নির্ধারণের বিষয়টি। নির্বাচনকালীন সময়ে সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়। প্রধান উপদেষ্টা এবং তিনি যদি একান্তে আলাপ করে একটা জায়গায় পৌঁছতে পারেন, তাহলে সবাই একটা, আমার মনে হয় যে সন্তোষজনক একটা অবস্থান নিতে পারবে। সেটা এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব। সেটা আলোচনার উপর নির্ভর করবে। গণতান্ত্রিক রাজনীতির মধ্যে আলাপ আলোচনার কোনো বিকল্প নাই। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো আমরা পুনরুল্লেখ করব, যে সরকারের নিরপেক্ষতা যাতে জনগণের মধ্যে নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো রকমের সন্দেহের সৃষ্টি না হয়। এছাড়া নির্বাচনমুখী সংস্কার, প্রশাসনে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় পুরো জাতি। ফ্যাসিস্টের দোসরদেরকে প্রশাসন সহ সর্বস্তর থেকে তাদেরকে অপসারণ করার একটা দাবির বিষয় আমাদের সবসময় ছিল, এখনো থাকবে। কারণ এগুলো একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি। তাছাড়া নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার আমরা সবসময় এগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলেছি, সেই বিষয়টাও থাকবে। জুলাই সনদ ছাড়াও গণহত্যার বিচার প্রসঙ্গে আলোচনা হবে বলে জানান বিএনপির এই নেতা। যে 1 মাসের ভিতরে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসায়ে অবদান রাখায় এর সম্মাননা পেয়েছেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8টায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ডক্টর ইউনূসের হাতে পুরস্কার তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এর আগে বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই গণ অভ্যুত্থান ও সংস্কার প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ রাজাকে অবহিত করেন ডক্টর ইউনূস। 1990 সাল থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দিয়ে আসছে ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8টায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে মর্যাদাপূর্ণ এই পুরস্কার তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এবছর ডক্টর ইউনূস ছাড়াও অ্যাওয়ার্ড পান কয়েকজন খ্যাতনামা ব্যক্তি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসায় অবদান রাখায় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন অধ্যাপক ইউনূস। পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন, যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পাওয়ানিয়ারিং করা, এই সোশ্যাল বিজনেস কনসেপ্ট, প্লাস হচ্ছে উনি 3.0 নিয়ে কাজ করেছেন। তো কিং চার্লস ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন, তারই স্বীকৃতি হবে কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। এর আগে বাংলাদেশ সময় 4:30টায় বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। দুইজনের মধ্যে 30 মিনিটের একান্ত বৈঠকে দুই দেশের সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মানবিক সমস্যা এবং সুশাসনের মতো বিষয় উঠে আসে। তরুণদের ক্ষমতায়ন সহ নানা বিষয়ে ভূমিকা রাখায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন রাজা। পরে প্রেস সচিব জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ রাজার সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। মিটিংয়ে বাংলাদেশের যে বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। এরপরই ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়েলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ। আবারও দেশের খবর। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সারা দেশে শনাক্তকরণ কিট বিতরণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালুর পাশাপাশি সব সরকারি হাসপাতালে হচ্ছে করোনা কর্নার। বিভিন্ন দাতা সংস্থা ও চীনের সহায়তায় কিট ও টিকা সংগ্রহের পাশাপাশি মজুত বাড়াতে সরকারিভাবেও আমদানির সিদ্ধান্ত হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রসূন আশিসের রিপোর্ট। 2020 সালের শুরুতেই করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ব। 5 বছরের ব্যবধানে আবারও নতুন করে এর বিস্তার ঘটছে। ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ার পাশাপাশি ভাইরাসটির নতুন নতুন সাব ভেরিয়েন্ট চিহ্নিত হচ্ছে। বাংলাদেশেও ব্যাপকভাবে সংক্রমণের শঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা। চলতি বছর দেশে এখন পর্যন্ত 220 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। এমন পরিস্থিতিতে স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ ত্যাগ ও মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে করোনা পরীক্ষা করতে বৃহস্পতিবার থেকে শনাক্তকরণ কিট বিতরণ শুরু হয়েছে। জেলা পর্যায়ে বিতরণের পর বর্তমানে মাত্র 14 লাখ টিকা মজুত রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর। ঢাকা শহরের হসপিটালগুলো আর মেডিকেল কলেজ হসপিটালগুলো আরটিপিসিআর কিট দিচ্ছি। 17,20,000 টিকার মতো সারা সিভিল সার্জনে পাঠিয়ে দিচ্ছি। এখন ওইখানে যে কেউ যে টিকা নিতে পারবে। ডায়াগনস্টিক কিট, র্যাপিড অ্যান্টিজেন প্লাস আরটিপিসিআর। ডোনার এজেন্সি থেকে চেয়েছি। আমরা প্রত্যেকটা থেকে ধরেন 1 লাখ আরটিপিসিআর আর 5 লাখ র্যাপিড অ্যান্টিজেন চেয়েছি। প্লাস আমাদের সিএমএসির মাধ্যমে কেনার ব্যবস্থা হচ্ছে। চায়নার কাছ থেকে হেল্প চাইছি। ওরা আশা করতেছি যে একটা বড় অ্যামাউন্টের আমাদের ডোনেট করবে। আক্রান্তদের চিকিৎসায় 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের সব হাসপাতালে করোনা কর্নার চালু নির্দেশ দেওয়া হয়েছে। ডিএনসিতে 50 বেড কোভিডের জন্য আলাদা ডেডিকেট করে রেডি রাখা হয়েছে, ইনক্লুডিং 15 বেডের আইসিইউ। প্রতিটা মেডিকেল কলেজ, হাসপাতাল প্লাস ইনস্টিটিউটে আলাদা করে করোনার জন্য বেড ডেডিকেট করার জন্য বলা হয়েছে। এদিকে ভাইরাসের বিস্তার রোধে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
অন্তত ডিস্ট্রিক্টে একটা দুটো জায়গা যেন থাকে যে জায়গায় গিয়ে এই টেস্টটা করার সুযোগ থাকে। সো টেস্টের জন্য যে সমস্ত রিয়েজেন্ট বা যে সমস্ত প্রস্তুতি সেগুলোর আমাদের প্রস্তুতি থাকতে হবে। ক্লিনিক গ্রো করা যাবে না, কারণ স্কুল কলেজগুলোতে সতর্ক থাকতে হবে, কিন্তু কোনোভাবে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো হটকারী সিদ্ধান্তে যেন না হয়। মহামারী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মেনে চলতে এখন থেকেই জনসচেতনতা সৃষ্টির উপর জোর দেন তারা। সব ধরনের সতর্ক থাকা উচিত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আবারও বরিশাল বিভাগ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 264 জন রোগী। আলাদা ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সঙ্গেই চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। মশক নিধনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি করেছে সিটি কর্পোরেশন। সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্য বিভাগের। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব উপর রিপোর্ট। কেবিন, বেড, এমনকি মেঝে ডেঙ্গু রোগীদের ঠাসা। তেল ধারণের ঠাঁই নেই বরগুনা জেনারেল হাসপাতালে। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গুতে রোগী আজ বরগুনাতে। এখানের কিছুই পাওয়া যায় না, শুধু ট্যাবলেট পাই, 2টা নাপা ট্যাবলেট দেয়। রোগীর যে 2টা ভাত পাই বেহাও পাইতেছে না। আমাদের যে সুচিকিৎসা সেটা এই বরগুনা জেনারেল হসপিটালে এই মুহূর্তে নেই। বাসার আশেপাশে রাঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, জমা পানি না থাকলে ডেঙ্গু এতখানি বিস্তার লাভ করত বলে মনে হয় না। এক্ষেত্রে সামাজিকভাবে সবারই দায়িত্ব আছে ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণ করার। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 89 জন। বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে 264 জন এখন চিকিৎসা নিচ্ছেন। বিভাগের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ডেঙ্গু আক্রান্তদের আলাদা কোনো ওয়ার্ড করা হয়নি। রাখা হয়েছে অন্য সাধারণ রোগীদের সঙ্গে, টাঙানো হয়নি মশারি। এতটাই জ্বরের তাপমাত্রা ছিল, কোনোভাবে কন্ট্রোল আসে নাই, পরে খিচুনি উঠে গেছে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি দিয়েছে, কিন্তু ডেঙ্গু ওয়ার্ডে থাকার মতো কোনো বেড নাই। এক বেডে 2 জন রোগী শুয়ে আছে। রোগী অনেক, বুঝছেন, রোগীর বসার কোনো অবস্থান নাই। আমাদের রোগীর চাপের কারণে বেডে রোগী থাকে, বেডের নিচে থাকে, সিঁড়ির কোনায় থাকে, চিপা চাপা সব জায়গায় রোগী থাকে। আমরা যেখানে জায়গা পাই সেখানে রুকি দিই। এদিকে বরিশাল শহর জুড়ে 2 মাস ধরে ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে দাবি করে সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গু মোকাবেলায় সবার সচেতনতা বাড়াতে হবে। 5টা টিমের মাধ্যমে নগরী পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলতেছে, যাতে মশা না বাড়ে এবং ভবিষ্যতে বর্ষা জলবদ্ধ না হয়। এই দুটো দিক চিন্তা করেই আমরা এই নগরী পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চালাইতেছি। চলতি বছরের প্রথম 5 মাসে বরিশাল বিভাগে 4 জন ডেঙ্গুতে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন 2362 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 70 জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে লালমনিরহাটে পুশিনের চেষ্টা করলে ফিরিয়ে দেওয়া হয় 12 জনকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন অমানবিকভাবে পুশিনের বিষয়টি ভারতীয় হাই কমিশনারকে জানানো হয়েছে। সীমান্ত দিয়ে পুশিন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে অনেককে। গভীর রাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জিতে 17, মিনাটিলায় 23 এবং কোম্পানিগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে 13 জনকে জোরপূর্বক পাঠানো হয়। এছাড়া সুনামগঞ্জের ছাতকের নোয়াকট সীমান্ত দিয়েও 17 জনকে পুশিন করা হয়। এসব সীমান্ত দিয়ে পাঠানো 70 জনকেই আটক করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরেও লালমনিরহাটের হাতিবান্ধার সীমান্ত এলাকার কাঁটাতার খুলে 12 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজেপি ও গ্রামবাসীর বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই 12 জনকে ভারতের সীমান্ত এলাকায় রাখা হয়। এই নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। ভারত থেকে অমানবিকভাবে পুশিন করা হচ্ছে উল্লেখ করে বিষয়টি ভারতীয় হাই কমিশনারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এছাড়া যারা ভারতে অবস্থান করছেন প্রয়োজনে তাদের বৈধভাবে ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নিজস্ব খরচে তৈরি করা ফাইবার নেটওয়ার্ক এবার গুটিয়ে নিতে হচ্ছে মোবাইল অপারেটরদের। বিটিআরসি বলছে ইন্টারনেট সেবার মান বাড়াতে নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী যন্ত্র আমদানিতে মোবাইল অপারেটরদের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ভাড়া নিতে পারবে ডার্ক ফাইবারও, তাই ট্রান্সমিশন নেটওয়ার্ক আর রাখতে পারবে না তারা। যদিও কমিশনের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট।
মোবাইলে ভিডিও স্ট্রিমিং কন্টেন্ট দেখতে সর্বোচ্চ 5 Mbps ব্যান্ডউইথ দরকার হয়। ফাইবারযুক্ত টাওয়ারে গ্রাহকের অবস্থান থাকলে সহজেই নির্ধারিত গতি পাওয়া যায়। তবে ফাইবার না থাকলে মাইক্রোওয়েভ দিয়ে প্রয়োজনীয় ব্যান্ডউইথ সবসময় মেলে না, এতে খারাপ হয় সেবার মান। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশজুড়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং 6 এনটিটিএন অপারেটর মিলে 1,84,417 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। এর বাইরেও মোবাইল অপারেটরদের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে 8,221 কিলোমিটার। বিটিআরসির খসড়া আইনে মোবাইল অপারেটরদের শুধু ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিতে পারবে, আর ব্যান্ডউইথ সঞ্চালনে ফাইবার সেবা দিবে লাইসেন্সধারী এনটিটিএন কোম্পানি। এসব কোম্পানি থেকে ডার্ক ফাইবার ভাড়া নেবে মোবাইল অপারেটররা, তাই তাদের কাছে ফাইবার নেটওয়ার্ক থাকার প্রয়োজন নেই বলে মনে করছে বিটিআরসি। রাফলি আমরা 1-1.5 বছর সময় তাদেরকে দিব। এর মাঝখানে তাদের যে ট্রান্সমিশন নেটওয়ার্ক আছে এই ট্রান্সমিশন নেটওয়ার্ক থেকে তারা ডিসপোজ অফ করবে, অ্যান্ড দেয়ার আফটার মোবাইল অপারেটররা কোনো ট্রান্সমিশন নেটওয়ার্ক ওন করবে না, ট্রান্সমিশন নেটওয়ার্ক দেবে হচ্ছে এনটিটিএন। নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সামিট এবং ফাইবার অ্যাট হোম। আমি ইনফ্রাস্ট্রাকচার গাইডলাইন অনুসারে যে তাদের লিজ ফাইবার বা যে কোনো জিনিস এনটিটিএনকে দিতে পারে সেটা গাইডলাইনে 4.8-এ 4.B-তে বলাই আছে। মোবাইল অপারেটররা বলছে বেসরকারি বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উৎসাহিতকরণ আইন 1980 এর বিভিন্ন ধারা বলে বিনিয়োগকৃত অবকাঠামো বাজেয়াপ্ত বা গুটিয়ে নেয়ার সুযোগ নেই। তারপরে আমরা মনে করি যে এরকম একটা রেজিম হওয়া উচিত, আমরা নিজেরাও পারবো, অন্যদের থেকে নিতে পারবো। বর্তমানে 18 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরকার ঘোষিত ঈদের ছুটি প্রায় শেষ। রোববার থেকে পুরো দমে খুলবে অফিস আদালত। তার আগেই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। রেলওয়ে স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে এখন যাত্রীর ভিড়। ফিরতি যাত্রায় স্বস্তি থাকায় খুশি সবাই। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার পালা। বৃহস্পতিবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরতি যাত্রার ট্রেনে যাত্রী চাপ চোখে পড়ার মতো। পরিবারের সঙ্গে কাটানো সময় আর স্বজনদের মমতামাখা ঈদ সামগ্রী নিয়েও ফিরছেন অনেকে। বিয়ের পরে প্রথম কুরবানির ঈদ, আগে এত দায়িত্ব পালন করি না, এবারই প্রথম, এটাই মেমোরিজ। ঈদেই তো সবার সাথে দেখা হয়, তাছাড়া সবাই বাইরে থাকে জীবিকার তাগিদে। 2 দিন পর তো ছুটি শেষ, অনেক চাপ হবে, এই কারণে আগে চলে আসা। কিছু গরুর গুড় আছে, চাউল আছে, দেশে থেকে নিয়ে আসলাম। বাড়ি যায়, আনন্দ করি, এটাই আমাদের জীবনের জন্য অনেক কিছু। কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলছেন ফিরতি যাত্রায় স্বস্তি বজায় রাখার ব্যাপারে আশাবাদী রেল সংশ্লিষ্ট সবাই। ঈদের আগে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে নাই, যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক ছিল এবং ঈদের পরেও আজকে 4র্থ দিন যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে। এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। এদিকে কাকঢাকা ভোরে বুড়িগঙ্গায় সারেঙের সাইরেন, সদরঘাটে লঞ্চ নোঙরের জন্য জায়গা করে দেওয়ার। লঞ্চ থেকে নামার পর দক্ষিণাঞ্চলের যাত্রীরাও জানালেন তাদের ঈদ আনন্দের স্মৃতি। ওরকম কোনো প্রেশার নাই বা একবার সুন্দরভাবে আসছে। লঞ্চে জার্নি তো বরাবরই সবসময় ভালো হয়, কোনো ভিড় নেই, স্বাভাবিকভাবে আগের মতো যায়। অন্যদিকে সড়ক পথেও ফিরতি যাত্রায় নেই ভোগান্তি। বাড়ি যাওয়ার পথে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও যাত্রীরা বলছেন ফেরার পথে ভাড়া তুলনামূলক কম। স্বস্তিতে ঈদ করে এখন গ্রাম থেকে শহর পর্যায়ে আসছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। বাস ভাড়াটা একটু বেশি হয়েছে, 400 টাকা এমনি নর্মালি আসি আমরা, কিন্তু সেখানে 500 টাকা নেওয়া হয়েছে। এদিকে মানুষ ঢাকামুখী হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটেও ছিল যাত্রীবাহী যানবাহনের ভিড়। সময়মতো লঞ্চ ও ফেরি ছেড়ে যাওয়ায় সন্তুষ্ট যাত্রীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ। সে খবর জানাতে রাজধানীর সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। সদরঘাটে গেল কয়েকদিনের তুলনায় আজকে যারা ঈদ কাটিয়ে ঢাকা ফিরছেন তাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। আমরা সকাল থেকে দেখছি রাজধানীর সদরঘাটে যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেই লঞ্চ টার্মিনালটা কিন্তু বলা যায় যে লোকারণ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণাঞ্চলের যে মানুষ রয়েছে যারা ঈদে বাড়ি গিয়েছিলেন পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে, তারা কিন্তু সেই স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে আবার কর্মময় জীবনে প্রবেশ করার জন্য বা কর্মজীবী
কর্মজীবনে ব্যস্ত হওয়ার জন্য আবার কিন্তু এই নগরী রাজধানীতে তারা প্রবেশ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে আমরা মূলত যদি বলি যে দক্ষিণাঞ্চলের যেই নৌপথের যাত্রা সেটা ভোর 4টার পর থেকেই সেই লঞ্চগুলো ছেড়ে আসা লঞ্চগুলো এই সদরঘাটে ভিড়তে শুরু করে। আপনারা যতদূর আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে যে প্রত্যেকটি লঞ্চই কিন্তু এই বিভিন্ন রুটে বিভিন্ন জায়গা থেকে ছেড়ে এসছে। বিশেষ করে বরিশালের যে জেলাগুলো আছে ভোলা, বরগুনা, পটুয়াখালী, সেখান থেকে মূলত বেশ কিছু লঞ্চ এসেছে আমরা দেখেছি। এছাড়া চাঁদপুর থেকেও কয়েকটি লঞ্চ কিন্তু এসছে এবং আলো ফোটার সাথে সাথেই এই যে সদরঘাটের যেই টার্মিনাল, সেই টার্মিনালটি কিন্তু লোকারণ্য এবং আমরা দেখছি যে এই ঈদের যে কয়েকদিন এই সড়কটি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা জানেন যে একটা লম্বা ছুটি ছিল এই পবিত্র ঈদুল আজহা উদযাপনের এবং সরকারি ছুটির সাথে সাথে কিন্তু সাপ্তাহিক যে ছুটি যোগ হয়েছে শুক্র শনি, এই লম্বা ছুটিতে অনেক পরিকল্পনা নিয়ে কিন্তু ঈদ উদযাপনে তারা গিয়েছিলেন এবং পরিবারের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে তারা কিন্তু এসেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিবারের যে মায়া মমতা মাখা বিভিন্ন ঈদ সামগ্রী সেগুলো নিয়েও কিন্তু অনেকে বাড়ি থেকে এসছেন এবং আপনারা জানেন যে এই যে ঈদ উদযাপন, ঈদ যাত্রা ক্ষেত্রে আমরা দেখেছি এবার যারা প্রশাসনের লোকজন, যারা বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন এই যাত্রায় নিরাপত্তা দেওয়ার জন্য, আমরা সকলেই দেখছি যে তার যার জায়গা থেকে কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন কোনো ধরনের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয়, কোনো দুর্ঘটনার যাতে সৃষ্টি না হয়। এবং আমরা সকাল থেকে একটা জিনিস না বললেই না, সেটা দেখছি যে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যারা ঘাট কর্তৃপক্ষ রয়েছেন তারা এবং সংশ্লিষ্ট যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু যাত্রীদের বলছেন যে আপনারা অবশ্যই করোনার প্রাদুর্ভাব বাড়ছে, আপনারা মাস্ক ব্যবহার করুন এবং অবশ্যই যে স্বাস্থ্য নিরাপত্তাটা নিজেরা নিশ্চিত করুন। সেই নির্দেশনা আমরা খানিক পরপরই কিন্তু মাইকিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটা গতকালকে আমরা ট্রেন স্টেশনে দেখতে পাচ্ছিলাম। তো দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে সদরঘাট, বলা যায় যে সদরঘাটের যে জৌলুস, পুরনো যে জৌলুস, সেই জৌলুস ফিরে পেয়েছে এবং ঈদের সময়টাই জৌলুসটা ফিরে পায়। কারণ আপনারা জানেন যে বাই রুটে যখন এই দক্ষিণাঞ্চলের সাথে হাইওয়ে পদ্মা সেতু চালু হওয়ার পর সদরঘাট কিন্তু একটু ফিকে পড়েছিল। লঞ্চ মালিকরা তারা কিন্তু সারা বছর বলছেন যে সারা বছর তাদের লোকসান হয়, সেই লোকসানটা কাটিয়ে ওঠার জন্য যেই ঈদের সময়টা মুখ্য সময় হিসেবে তারা বেছে নেন এবং সেই সময়টা যাতে অতিরিক্ত কোনো ভাড়া নিতে না পারেন সেই বিষয়টি বিবেচনায় কিন্তু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের কর্মকর্তা তারা কিন্তু সেটি নজরে রেখেছেন এবং যারা এখন পর্যন্ত ঢাকা প্রবেশ করেছেন ঈদ উদযাপন শেষে, এই শ্রমজীবী মানুষ আমরা দেখছি সকলের সাথে কথা বলে সকলেই বলছেন যে নির্বিঘ্নেই তারা যাতায়াত করছেন, কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি বা কোনো ধরনের কোনো দুর্ভোগের শিকার তারা হয়নি। সেই সাথে তারা বলছেন যে ভাড়ার ব্যাপারটি, এই ভাড়ায়ও কোনো ধরনের বেশি ভাড়া আসলে নির্ধারিত যে ভাড়া তার বেশি নেওয়াও হয়নি, সে বিষয়টি তারা বলছেন। এবং আমরা দেখছি যে এই ঈদ উদযাপনের ক্ষেত্রে একদম ঈদ শুরু হওয়ার আগে এবং পর পর্যন্ত এই ঘাটের সাথে যারা সংশ্লিষ্ট, এই লঞ্চে যারা শ্রমিক রয়েছেন, পল্টনে যারা কাজ করেন, এই লঞ্চ টার্মিনাল ঘিরে যাদের ব্যবসা রয়েছে ছোট ছোট, সকলেই কিন্তু কর্মব্যস্ত হয়ে পড়েছেন। এই কর্মব্যস্ততা মূলত বেশ কয়েকদিন আরও চলবে। আপনারা জানেন যে ঈদ মৌসুমে কর্মব্যস্ততা বেড়ে যায় এবং যারা এর সাথে জড়িত তারা কিন্তু প্রচুর কর্মব্যস্ত হয়ে পড়েন এবং তারা খুশি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে লম্বা ছুটি কাটিয়ে নির্বিঘ্নে যাতায়াত শেষ করে এই যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বেজায় খুশি এবং তারা বলছেন যে এবার গেল কয়েক বছরের তুলনায় এবার ঈদ উদযাপনের ক্ষেত্রে তাদের বাড়তি যেই আনন্দ সেটি মূলত নির্বিঘ্নে যাতায়াত, দুর্ভোগ সেরকম পোহাতে হয়নি। যাওয়ার ক্ষেত্রেও লঞ্চের যেই নদীপথের যেই ভ্রমণ, সেই ভ্রমণটা আরও বেশি নির্বিঘ্ন, বেশি অ্যাডভেঞ্চার মুখর করেছে মূলত এই নির্বিঘ্নে যাতায়াতের ক্ষেত্রে। দেখা যেত যে এই যে সদরঘাট, এই সদরঘাট ঘিরে আমরা দেখেছি গেল বেশ কিছু বছর আগে যখন আসলে বাই রোডটা ওরকম সচল ছিল না, তখন এই সদরঘাটে কিন্তু এই ঈদ আসলে একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হতো। প্রচুর মানুষ এদিক দিয়ে যাতায়াত করার ক্ষেত্রে এই যে সড়ক থেকে শুরু করে এই যে যে ব্যবস্থাপনা একদম ভেঙে পড়তো, সেইখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসা সম্ভব হয়েছে এবং মানুষ খুব সুশৃঙ্খলভাবে যাতায়াত করছেন। এবং এখন পর্যন্ত আমরা জানি যে এই ঈদ ঘিরে এই সদরঘাটে কোনো ধরনের কোনো অভিযোগ, কোনো ধরনের কোনো দুর্ঘটনা কিন্তু ঘটেনি এখন পর্যন্ত। যদি বলি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলা থেকে অনেকগুলো লঞ্চ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ফিরে এসছে এবং প্রত্যেকেই তাদের পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করে পরিবার পরিজন বা আত্মীয়
স্বজন সকলের মমতাময়ী ভালোবাসায় যে ঈদ সামগ্রী বা অনেক কিছু নিয়ে আসলে ঢাকা প্রবেশ করছেন এবং আবার তারা বলছেন যে এই যে সময়টুকু তারা পার করলেন এই লম্বা ছুটিতে পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে বা নিজেদের ব্যক্তিগত যে সময় তারা পার করলেন, তার শেষে আবার সেই কর্মময় জীবনে প্রবেশ করতে হবে। আবার সেই জীবন জীবিকার তাগিদে তাদেরকে কিন্তু নিজস্ব কর্মস্থানে চলে যেতে হবে। সেই জন্য কিন্তু একদিন আগেই অনেকে এসছেন। আবার আমরা দেখছি যে আজকে জানেন যে ঈদ পরবর্তী পঞ্চম দিনের মতো ঈদ ফিরতি যাত্রীদের এই আশা, কিন্তু আমরা দেখছি যে গেল দুদিন, গতকালকে এবং আজকে বলা যায় যে একটু বেশি ভিড়। এবং আপনারা জানেন যে আগামীকাল শনিবার এই মূলত এই সব মিলে ঈদের যে ছুটি তা শেষ এবং রোববার থেকে কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে। কর্মদিবস শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আবার মানুষ ব্যস্ত হয়ে পড়বেন। এই জন্য একদিন সময় হাতে রেখে অনেকে এসছেন, বলছেন যে লম্বা ছুটি, অনেক কিছু করেছেন, ঘর গুছানো বাকি। আবার অনেকে একদিন আগে এসছেন, নিজেদের যে পার্সোনাল কাজ আছে ঢাকা শহর সেগুলো সারবেন, তারপরে আবার তাদের যে দৈনন্দিন যে জীবন সেই জীবন ব্যবস্থাপনায় চলে যাবেন। এই জন্য কিন্তু অনেকে আগে ভাগে এসছেন। এবং আপনাদের একটু জানিয়ে রাখি যে আজকে এই যে সদরঘাট, এই সদরঘাটে একটি বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে করোনাকে সামনে করে। করোনা যাতে প্রাদুর্ভাব বাড়ছে সেজন্য সকলকে সচেতন করা হচ্ছে, পাশাপাশি যাতে এই লঞ্চ যেহেতু ভিড় বাড়ছে শেষ সময় কোনো ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা দেখছি যে খানিক পরপরই প্রশাসনিক লোকজন এগিয়ে দিকে তৎপর রয়েছে এবং মাইকিং করছে। সব মিলিয়ে বলা যায় যে একদিন বাকি ছুটি, তারপরও মানুষ কিন্তু ঢাকা ফিরতে শুরু করেছেন এবং সদরঘাট পুরোপুরি লোকারণ্য। সব মিলিয়ে রাজধানীর সদরঘাট থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সদরঘাটে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা রোধ সহ শৃঙ্খলা রক্ষায় স্বয়ংক্রিয় নম্বর প্লেট ও গতি শনাক্তকরণ ক্যামেরা এবং পরিবর্তনশীল মেসেজিং সাইন সহ নানা সুবিধা সংবলিত ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ITS এখন ভাঙ্গা পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। এরই মধ্যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত চালু হয়েছে অত্যাধুনিক এই প্রযুক্তি। এতে ডাকাতি সহ অপরাধ নিয়ন্ত্রণও সহজ হবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর দুই পারের এক্সপ্রেসওয়ের গতি নিয়ন্ত্রণ করা এখন বড় চ্যালেঞ্জ। সর্বোচ্চ 80 কিলোমিটার গতির পরিবর্তে 100 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে অহরহ। হাইওয়ে পুলিশ স্পিড গান সহ নানা ডিভাইস ব্যবহারের পরও নিয়ন্ত্রণ করতে পারছে না। 2022 সালের 1 জুলাই থেকে 2025 সালের 10 জুন পর্যন্ত এক্সপ্রেসওয়েটিতে 1212টি দুর্ঘটনা ঘটে। বিশ্বমানের এক্সপ্রেসওয়ে জুড়ে নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা, গতি শনাক্তকরণ, স্পিড গান, মনিটর সহ নানা প্রযুক্তি। এসব ডিভাইসই অনিয়ন্ত্রিত যানগুলোকে জরিমানার আওতায় আনতে ভূমিকা রাখবে। এতে এক্সপ্রেসওয়েতে ডাকাতি সহ অপরাধ নিয়ন্ত্রণও সহজ হবে। এই উদ্যোগে খুশি যাতায়াতকারীরা। একটা গাড়ি ওভারটেক করে যদি দুর্ঘটনা ঘটে তাহলে সহজেই ধরা যাবে এবং সহজেই শনাক্ত করা যাবে। এতে করে দুর্ঘটনা রোধ করা কমবে। সঠিকভাবে পরিচালনা হচ্ছে না, যদি হইতো তাহলে একটা গাড়ি আবার চালাই যাইতেছে তাহলে ওর তো অটো মামলা হয়ে যেত। নির্বাহী প্রকৌশলী বলছেন আগামী 2 মাসের মধ্যেই পুরো এক্সপ্রেসওয়েতে ITS চালু সম্ভব হবে। আর হাইওয়ে পুলিশ বলছে এর সুফল পেতে কন্ট্রোল রুমের সঙ্গে তাদের সম্পৃক্ত করা জরুরি। এখানে আমাদের যে সিসি ক্যামেরা রয়েছে এবং স্পিড লিমিট ক্যামেরা রয়েছে গাড়ি গতি নিয়ন্ত্রণ করার জন্য, এই ক্যামেরাগুলো রোডস অ্যান্ড হাইওয়ে এটা অধিক্ষেত্র হিসেবে অন্তর্ভুক্ত আছে। আমাদের এখানে দেখভাল করার কোনো সুযোগ নাই। এটা যদি আসলে আমাদেরকে দেখভাল করার সুযোগ দেয় বা এটা যদি ব্যবহার উপযোগী করা হয় বা অটো মেশিনের মাধ্যমে যদি অটো মামলা দেওয়া হয় তাহলে আমাদের এই মহাসড়কে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। এটা BRT এর সাথে যেহেতু কানেক্টেড থাকবে, আমরা সমস্ত ডাটা উপাত্ত পেতে পারবো আর কি। সে ট্রাফিক রুলস রেগুলেশন মেনে চলছে কিনা, নির্ধারিত গতিসীমা এবং তার যে BRT এর রেজিস্ট্রেশন ফিটনেস ওকে আছে কিনা, এগুলো সবই আর কি সহজেই ডাটাবেস থেকে তথ্য পাওয়া যাবে। পদ্মা সেতু অ্যাপ্রোচ এবং দুই পারের মাওয়া থেকে পাঁচচর পর্যন্ত 19 কিলোমিটারে ক্যামেরা বসিয়েছে সেতু কর্তৃপক্ষ। আর পাঁচচর থেকে ভাঙা পর্যন্ত 20 কিলোমিটারের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। রাজধানীর ধোলাইখাল থেকে মাওয়া পর্যন্ত 32 কিলোমিটারে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ITS চালু করা হয়েছে। মুন্সিগঞ্জের সমসপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক যেন মরণ ফাঁদ। প্রায় প্রতিদিনই এই সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত 1 মাসেই প্রাণ গেছে অন্তত 12 জনের, আহত অর্ধশতাধিক।
যান চালকরা বলছেন, মহাসড়কে 3 চাকার অবৈধ যান চলাচল ও নির্মাণ ত্রুটির কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাইওয়ে পুলিশের। আশিকুর রহমানের রিপোর্ট। গত 31 মে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বাংলাদেশ হাট এলাকায় ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে 2 জন নিহত ও 10 জন আহত হন। রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন মানুষ। যান চালকরা বলছেন, মহাসড়কে 3 চাকার অবৈধ যান চলাচলের কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। পাশাপাশি সড়কের নির্মাণ ত্রুটির কারণে সময় মতো গাড়ি থামানো যায় না, চাকা পিছলে যায়। থ্রি হুইলার গাড়িগুলো নিয়ম মানে না, সিগন্যাল মানে না, হুট করে রাস্তার সামনে এসে গাড়ির সামনে চলে আসে, তখন দেখা গেছে ব্রেক করে সারা যায় না। কিছু কিছু ড্রাইভাররা আছে অনেক বেপরোয়া ভাবে গাড়ি চালায়। রাস্তা তৈরি করার সময় তেল ভিটামিন বেশি দেওয়ার কারণে রাস্তাগুলো বৃষ্টি হলে চরমভাবে স্লিপ হয়, আর এই কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। তবে হাইওয়ে পুলিশ বলছে, সড়কের সমস্যা নিরসনের জন্য সড়ক বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবে তারা। হাইওয়ের অ্যাকশন সাহেবের সাথে আমাদের যোগাযোগ হয়, আমরা ওনার নলেজে দিব। সেটা যদি কোনো ত্রুটি থাকে আর সারানোর জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করব। হাইওয়ে পুলিশের তথ্য মতে, রাজবাড়ীর বড়পুল থেকে কুষ্টিয়ার চোরহাঁস পর্যন্ত 55 কিলোমিটার মহাসড়কে গত 1 মাসে 17টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 12 জন, আহত অর্ধশতাধিক। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। 4 কিলোমিটার সড়কে ছোট বড় অসংখ্য খানাখন্দ। সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে যশোরের চৌগাছা উপজেলার পুরোপাড়া ও আশপাশের এলাকার লক্ষাধিক মানুষ। বৃষ্টিতে পানি জমে সড়ক পরিণত হয় মৃত্যুর ফাঁদে। বরাদ্দ পেলে সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল। সামান্য বৃষ্টিতে সড়কে জমে যায় পানি, চলাচল হয়ে ওঠে আরও বিপজ্জনক। ভারী বৃষ্টিতে পরিণত হয় মৃত্যু ফাঁদে। এ চিত্র যশোরের চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর থেকে পুরোপাড়া পর্যন্ত 4 কিলোমিটার সড়কের। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কার না হওয়ায় এমন বেহাল দশা। চলাচলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী, যানবাহন চালক সহ পথচারীরাও। মাঝখানে গর্ত, গাড়ি বাড়ি সব বেঁধে বেঁধে যাচ্ছে। গাড়ি চালাচ্ছে খুব কষ্ট করে এই রাস্তাটাই, মানে কোনো মেরামতি হচ্ছে না রাস্তা। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যদি এটা আমাদের দ্রুত ঠিক না হয় তাহলে আমরা বিশাল ভোগান্তিতে পড়ব। বিষয়টি অবগত করা হয়েছে ঊর্ধ্বতনদের। বরাদ্দ পেলে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। পিরিয়ডিক মেইনটেনেন্স থেকে আমরা এইটি বা বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা চেষ্টা করব রাস্তাটি সম্পূর্ণভাবে পাকাকরণ করে দেওয়ার। এলজিইডির তথ্য মতে, পুরোপাড়া ও পার্শ্ববর্তী এলাকার 2 লক্ষাধিক মানুষ প্রতিদিন এই সড়কটি ব্যবহার করে। সময় সংবাদ, যশোর। অবৈধ অটোরিকশার দখলদারিত্ব বেড়েছে কিশোরগঞ্জ শহরে। নিয়ম নীতি তোয়াক্কা না করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো শহর। এমনকি ফুটপাত দখলে থাকায় অসহনীয় যানজটে নাকাল বাসিন্দারা। চরম দুর্ভোগে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। তবে সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস প্রশাসনের। নূর মোহাম্মদের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। অটোরিকশার দখলে পুরো রাস্তা, থেমে আছে যানবাহন। তীব্র যানজটে পথেই নষ্ট হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার, গৌরাঙ্গ বাজার, পুরান থানা, একরামপুর সহ বিভিন্ন মোড়ে এমন অটোরিকশার লাইন নিত্যদিনের। স্থানীয়রা জানান, শহরে চলাচলের জন্য কিশোরগঞ্জ পৌরসভা থেকে 600 ব্যাটারি চালিত অটোরিকশার অনুমোদন থাকলেও চলাচল করছে কয়েক হাজার। রাস্তার 2 পাশে পার্কিং করা হয় শত শত মোটরসাইকেল, এমনকি অবৈধ দখলে ফুটপাতও। জনদুর্ভোগ কমাতে প্রশাসনেরও নেই কার্যকর কোনো উদ্যোগ। যানজটে একদম হাঁটা চলার মতো অবস্থা নাই। ইজি বাইক বেশি হয়ে গেছে, ব্যাটারি চালিত রিক্সা, তারপরে ভালো ট্রাফিক নাই, গাড়ি নিয়ে আসা যাওয়া করতে পারে না, একটা গাড়ি ওভারটেক করে যেতে পারে না। একটা রোগী নিয়ে যাওয়ার কোনো বাউই নাই। গেম থেকে মুক্তি চাই, প্রশাসন এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শহরের যানজট নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বারবার আলোচনা হলেও কার্যত মিলছে না কোনো সমাধান। অবিলম্বে অবৈধ অটোরিকশা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌরসভা কর্তৃপক্ষের। যানজট নিরসনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমাদের নিয়মিত অভিযান চলছে। প্রতিদিনই আমরা
অটো রিক্সা অবৈধ যেই পার্কিং করছে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তারা আমাদেরকে তালিকা দিবে, সেই তালিকা অনুযায়ী আমরা পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করব, এসপি মহোদয়, জেলা প্রশাসক এবং পৌর প্রশাসক হিসেবে তখন আমরা একটা ফলাফল পর্যায়ে আসতে পারব। কিশোরগঞ্জ শহরে 600 অটোরিকশা চলাচলের অনুমতি থাকলেও প্রতিদিন চলছে অন্তত 5000 অটোরিকশা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মাদারীপুরে 7.25 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের 4 বছরেও তৈরি হয়নি সংযোগ সড়ক। যাতায়াত সহ কৃষিপণ্য আনা নেয় চরম দুর্ভোগে 6 ইউনিয়নের বাসিন্দারা। মামলা জটিলতায় নির্মাণের কার্যক্রম বন্ধ থাকলেও শিগগিরই পদক্ষেপ নেওয়ার কথা জানায় এলজিইডি। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। 2018 সালের এপ্রিলে লক্ষ্মীগঞ্জে কুমার নদের উপর 99 মিটার সেতুর নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডি। 2021 সালের জুনে কাজের মেয়াদ শেষ হয়। সেতুটির দক্ষিণ পাশে সংযোগ সড়ক ও রাস্তা থাকলেও উত্তর পাশে নেই রাস্তা। এতে সরাসরি সেতুর সুফল পাচ্ছেন না পাঁচখোলা, রাস্তি, কালিকাপুর সহ অন্তত 6টি ইউনিয়ন, মাদারীপুর পৌরসভার একাংশের পথচারী, শিক্ষার্থী ও যাতায়াতকারীরা। রিক্সা, অটো, এমনকি একটা ভ্যানও পর্যন্ত নিতে পারতেছি না। কোনো একটা বাজার লইয়া বাড়িতে যাওয়া যায় না, লোকজন যাতায়াত করতে পারে না, বৃষ্টি হইলে কেদা হয়ে যায়। রাস্তাঘাট ভেঙে ছিঁড়ে দলামি ছিঁড়ে গেছে, একটা গাড়ি ঘোড়া চলে না, অনেক অসুবিধা। কি সুন্দর একটা ব্রিজ করছে, রাস্তা নাই, আমরা দিতে কষ্ট হয়। স্থানীয়রা বালু দিয়ে প্রাথমিক পর্যায়ে যাতায়াতের ব্যবস্থা করলেও বৃষ্টিতে বালু সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ভোগ বাড়ছে চলাচলকারীদের। সেতুর উত্তর পাশে কোনো রাস্তা না থাকায় রোগী নিয়ে অতিরিক্ত 8 কিলোমিটার সড়ক ঘুরে হাসপাতালে আসায় ভোগান্তিতে রোগী ও স্বজনরা। রুগীলে আমরা দেখতেই না, যাইতে হয় আর এক রাস্তাতে ঘুরিয়া, যে 3-4 ঘন্টা পথ লেগে যায়, লাগে 10 মিনিটের পথ। আমাকে বিপদ পড়লে আমরা যাইতে পারতাছি না, অনেক কষ্ট হইতাছে রাস্তাটার জন্য। আসতে অসুবিধা, আমাকে যাইতে অসুবিধা, গাড়ি ঘোড়া চলে না, সাইকেলও যেতে পারতেছে না। ঠিক আছে, এই সমস্যাটা যদি সমাধান করা যায় তাহলে মানুষের উপকার হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, সড়ক নির্মাণের কাজ শুরু হলেও মামলা জটিলতায় আটকে আছে কার্যক্রম। ব্যক্তি মালিকানা জায়গা, উনি জায়গা দেবে না, জমি এলাকা কেস করছে, এখন আমরা আর কি মিটানোর চেষ্টা করতেছি, কোর্ট থেকে যাতে আর কি উঠাই না। এটা সেতুটির উত্তর পাশ থেকে রাস্তি ইউনিয়ন পরিষদ পর্যন্ত 2.5 কিলোমিটার সড়ক নির্মাণে 2.5 কোটি টাকার অনুমোদন দেয় সংশ্লিষ্ট অধিদপ্তর। একটি সেতু কয়েক হাজার মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন আনে, অথচ লক্ষ্মীগঞ্জের সেতুর ক্ষেত্রে হয়েছে উল্টো। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতা আর পরিকল্পনার অভাবকে দায়ী করছেন এলাকাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বাগেরহাটে এক ভবনে চলছে 2 আদালতের কার্যক্রম। এজলাস সংকট থাকায় ভাগাভাগি করে বিচার কাজ পরিচালনা করছেন বিচারকরা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থী ও আইনজীবীরা। এসব সংকট দ্রুত সমাধানের দাবি তাদের। আইন মন্ত্রণালয় বরাবর বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানায় আদালত কর্তৃপক্ষ। আলী আকবর টোটালের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রায় সব ক্ষেত্রেই, তবে বিচার বিভাগের অবকাঠামোগত পরিবর্তন নেই বাগেরহাট আদালতে। জেলা ও দায়রা জজ আদালতের জন্য নির্মিত 3 তলা একটি পুরনো ভবনে চলছে সব আদালতের বিচার কাজ। অবকাঠামোগত সংকটের কারণে বিচারকরা এজলাস ভাগাভাগি করে কাজ পরিচালনা করছেন। এতে মামলা নিষ্পত্তিতে পড়ছে প্রভাব। প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা বিচার প্রার্থী, নারী শিশুদের বসার স্থান ও অন্যান্য সুযোগ সুবিধার অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। জমি অধিগ্রহণের পর 10 বছর পার হলেও জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হয়নি। অনেক মানুষ একসঙ্গে জড়ো হয়ে গেটের সামনে থাকতে হয়, কোনো বসার জন্য কোনো ডিসিপ্লিন নেই। যে পরিমাণে আমাদের এজলাস এবং রুম প্রয়োজন, এখানে তার প্রায় অর্ধেক আছে। অবকাঠামোগত সংকটের বিষয়টি আইন মন্ত্রণালয় বরাবর অবহিত করা হয়েছে বলে জানান আদালতের প্রশাসনিক কর্মকর্তা। একই ভবনে থেকে জাজশিপ এবং ম্যাজিস্ট্রেসির কার্যক্রম পরিচালনা করা, এটা ও মানে অ্যাকোমোডেশনটা সেভাবে করা সম্ভব হচ্ছে না, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 10,539টি এবং জেলা ও দায়রা জজ আদালতে 41,884টি মামলা চলমান। সময় সংবাদ, বাগেরহাট। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক ইমন। ধন্যবাদ রাইসা। কুরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে কিশোরগঞ্জের মৌসুমী ব্যবসায়ীরা।
হাটে পর্যাপ্ত ক্রেতা না থাকায় লবণজাত চামড়ার দাম অর্ধেকে নেমেছে বলে অভিযোগ তাদের। করছেন লোকসানের শঙ্কা। এদিকে হাট ইজারাদাররা বলছেন বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন প্রশাসনের নজরদারি। নূর মোহাম্মদের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। প্রখর রোদে তপ্ত বাতাস, সঙ্গে উৎকণ্ঠা। ছোট বড় স্তূপে রাখা শত শত চামড়া বিক্রির অপেক্ষায় মৌসুমী ব্যবসায়ীরা, কিন্তু দেখা নেই বহু কাঙ্ক্ষিত ক্রেতার। এমন দৃশ্য কিশোরগঞ্জ শহরে চামড়ার সবচেয়ে বড় হাট বড় বাজারের মোরগ মহালের। জেলায় এবার বাড়ি বাড়ি গিয়ে কয়েক হাজার মৌসুমী ব্যবসায়ী কিনেছেন চামড়া। তারা জানান প্রতি পিস গরুর চামড়া কেনা হয়েছে 600 থেকে 700 টাকায়। লবণ দেওয়ার পর সে খরচ বেড়ে দাঁড়িয়েছে 800 থেকে 900 টাকায়। মৌসুমী ব্যবসায়ীদের দাবি, ঢাকার ব্যবসায়ীরা এখনো হাটে না আসায় ক্রেতারা যে দাম বলছেন তাতে উঠবে না খরচের অর্ধেকও। এই ফসা জিনিস এটা এখন কইলে আমরা কই যাওয়ার কোনো জায়গা আছে? 300 টাকা লস। আমার নিজে বাড়ি বেচছে, এখন চালান দিতে হবে মাঝে। দেখ পুঞ্জি বিস্তায় পাওয়া যেত না, এরে করলো এই কাজটা। সরকারের কথা বলতে আমরা কিনে না। হাটের মালিকরা একজনও চামড়া কিনতে কোনো লোক আসে না। তাদের কথা হচ্ছে 10 দিন পর্যন্ত যেহেতু গাড়ি ঢুকবে না, আমরা চামড়া কিনে কি করবো? চামড়ার বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারির দাবি হাট ইজারাদারের। সবারই লস হইতেছে। সরকারের কাছে আশা করি যেন এর একটা সুব্যবস্থা হয়। আর সরকার যাকে নির্ধারিত করে দেয় যে কিশোরগঞ্জ জেলায় অমুকের উপর দায়িত্ব, এই দায়িত্বে সে এত টাকা রেটে চামড়া কিনবে, তো আমরা এরকম দায়িত্বশীল কোনো ব্যক্তিও পাই না। বড় বাজারের এই হাটে প্রতি মৌসুমে বেচা কেনা হয় 4 থেকে 5 কোটি টাকার চামড়া। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মানিকগঞ্জে নদ নদীর পানি বাড়ার সঙ্গে শুরু হয়েছে ভাঙন। বিলীন হয়ে গেছে সরকারি বহুতল শিক্ষা ভবন সহ বহু স্থাপনা ও ফসলের জমি। ভাঙন হুমকিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়ি ঘর রয়েছে। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। তবে আপৎকালীন ভাঙন রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। রমজান আলীর তোলা ছবি এবং মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যের রিপোর্ট। ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে কোটি টাকার বহুতল সরকারি বিদ্যালয় ভবন, ঘরবাড়ি, রাস্তাঘাট সহ নানা স্থাপনা। হুমকির মুখে সরকারি বেসরকারি ভবন, কৃষি জমি, রাস্তাঘাট, ঘরবাড়ি সহ বহু স্থাপনা। মানিকগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভাঙন। শেষ সম্বলটুকু নিয়ে আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ভাঙনের শিকার হলেও টেকসই ও স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় বারবারই নদীতে হারাতে হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ নানা স্থাপনা। ভাঙনের চোটে আমরা থাকতে পারতেছি না, জমি সবই নদীতে চলে গেছে। প্রচুর ভাঙা, কিন্তু বেশি ভাঙছে। নদী ছিল ভাগে, এখন আমার বাড়ি নদীতে যায়। 2 ডিসেম্বর 3 ডিসেম্বর জমি নিয়ে বাড়ি করছি, সে বাড়িগুলো এখন নদীতে চলে যেতেছে। সামান্য একটু জায়গায় আশ্রয় নিয়েছি, তারপরে নদী ভাঙতেছে। থাকা খুব কষ্ট। এই স্কুলটা ভরসা ভালোভাবে সুব্যবস্থা দেখে এটা ভাঙান থামানোর ব্যবস্থা করে। কিছু ফেলানোর পরে যখন ভাঙন শেষ হয়ে চলে যায়, তো এটা স্থায়ী কোনো সমাধান পাচ্ছি না আমরা। বর্ষা মৌসুম আসলেই সবসময় চিন্তায় থাকি। পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা বলছেন, পদ্মা, যমুনার বাম তীর সহ জেলার অভ্যন্তরীণ নদ নদীর 60টি স্থান ভাঙন ঝুঁকিতে রয়েছে। সেগুলো রক্ষায় 14,000 জিও ব্যাগের মাধ্যমে আপৎকালীন ভাঙন রক্ষায় কাজ শুরু করা হয়েছে। 600 মিটার জায়গার কাজ আমরা বাস্তবায়ন করবো, আরো 400 মিটার বাকি থাকবে, সেইগুলো আমরা ধাপে ধাপে আমরা এটা সম্পন্ন করতে পারবো। স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ডিপিপি কাজ প্রণয়ন চালিয়ে যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে গত 7 দিনে দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 তলা ভবন নদীতে বিলীন। এছাড়া 5টি বসতবাড়ি সহ 50 হেক্টর ফসলের জমিও চলে গেছে নদীতে। সময় সংবাদ, মানিকগঞ্জ। খুলনা বিশেষায়িত হাসপাতালে ডায়ালাইসিস মেশিন বিকল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কিডনি রোগীরা। হাসপাতালটিতে স্থাপিত 28টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে 15টি দীর্ঘদিন ধরে বিকল। এছাড়া ক্যাথল্যাব মেশিন নষ্ট থাকায় বন্ধ এনজিওগ্রাম ও হার্টে রিং পরানো। এদিকে কর্তৃপক্ষ বলছে সংশ্লিষ্টদের বারবার তাগাদা দিয়েও মিলছে না সমাধান। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। খুলনা বিশেষায়িত হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটের চিত্র এটি। একসময় প্রতিটি শয্যায় রোগী থাকলেও এখন অর্ধেকের বেশি খালি। 2010 সালে 10 শয্যা নিয়ে খুলনায় প্রথম সরকারি পর্যায়ে এই ইউনিটের যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে 10টি ও 8টি ডায়ালাইসিস মেশিন যুক্ত করে 28 শয্যায় উন্নীত করা হয়। তবে যান্ত্রিক ত্রুটি ও মেয়াদকাল শেষ হওয়ায় 1 বছরের বেশি সময় ধরে অকেজো অর্ধেক মেশিন। সকালে আসে 9টা-10টাতে বসে থাকা লাগে, কোনদিন হবে না, আমাদের দৌড়ে চলে যায় অন্য আরেক জায়গায়। গত অর্থ বছরেও 30টা ডায়ালাইসিস মেশিনের জন্য আবেদন জানিয়েছিলাম। মেশিন পাওয়ার সাপেক্ষে এই কষ্ট খুব দ্রুত কমে যাবে।
শুধু ডায়ালাইসিস বিভাগ নয়, দীর্ঘ 6 মাস ধরে নষ্ট ক্যাথ ল্যাব মেশিন, বন্ধ এনজিওগ্রাম ও হার্টে রিং পরানো। এনজিওগ্রাম মেশিনটা বন্ধ থাকার কারণে আমাদের সাধারণ জনগণের অনেক কষ্ট হয়। প্রতি মাসে 15 দিন পর পর এসে চেক আপ করানো লাগতেছে, তারপরে ওষুধ করা লাগতেছে, হয়রানি হওয়া লাগতেছে। এদিকে কর্তৃপক্ষ বলছে সংশ্লিষ্টদের বারবার তাগাদা দিয়েও মিলছে না সমাধান। তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, আশা করি এটি তাদের মাধ্যমে আমরা ঠিক করে আবার সার্ভিস দিতে পারবো মানুষকে। খুলনা বিশেষায়িত হাসপাতালে 2024 সালে ডায়ালাইসিসের সেশন চলেছে 13,876টি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সন্ত্রাস, মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধে রাজধানীতে তল্লাশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে রামপুরা ব্রিজ সংলগ্ন হাতিরঝিল সড়কে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় চেকপোস্টে শতাধিক গাড়ি তল্লাশি করা হয়। লাইসেন্স ও কাগজপত্র না থাকায় 26টি গাড়ির বিরুদ্ধে 67,000 টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় 3টি। লাইসেন্স এবং কাগজপত্র না থাকায় বেশিরভাগ গাড়িকে মামলা এবং জরিমানা করা হয়েছে বলে জানায় পুলিশ। কাগজটা আনতে মনে নাই, বাসায় কাগজ আছে, সবকিছু আছে, ডকুমেন্টস আছে, হেলমেটও আছে, হেলমেটের দাম 8,000 টাকা। গাড়ির কাগজটা ভুলবশত বাসায় আছে, আমি ওটার সফট কপি আনাচ্ছি। ঈদের দেখা যায় বেপরোয়া অনেকেই চালায়, গাড়ি নিয়ে বের হয়, লাইসেন্স নাই, কাগজপত্র সাথে নাই, এই অফেন্সে ম্যাক্সিমাম পাচ্ছি। আর পিলিয়নের হেলমেট নাই, নিয়ম অনুযায়ী পিলিয়নের হেলমেট না থাকলে বা হেলমেট না থাকলে 1,000 টাকা জরিমানা হয় প্রথমবার, যদি রিপিট হয় কারো 2,000 টাকা হয়, আর ড্রাইভিং লাইসেন্স প্রথমবার হলে 4,000 টাকা হয়, রিপিট হলে 8,000 টাকা হয়। ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চা বিক্রি করে গেল এপ্রিল-মে 2 মাসে 367 থেকে 480 কোটি টাকা লোকসান গুনেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এমন দাবি করে প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বিএবি। লোকসানের হিসাব কমাতে বাচ্চা উৎপাদন কৌশলপত্র বাস্তবায়নের পাশাপাশি পোল্ট্রি বোর্ড গঠনের তাগিদ দিয়েছে সংগঠনটি। আর বিশেষজ্ঞরা বলছেন, খামার নিবন্ধনের সঠিক তথ্য এবং খামারিরা প্রশিক্ষিত না হলে স্থিতিশীলতা ফিরবে না পোল্ট্রি শিল্পে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বিক্রি করতেছি 250 থেকে 260, ব্রয়লার মুরগি 160। এরকম যদি দাম থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। বাজারে মুরগির দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা, অথচ লোকসানের চাপে দমবন্ধ অবস্থার কথা জানাচ্ছেন খামারিরা। ব্যাপক হারে লস হচ্ছে, আমরা খামারিরা মাটির সঙ্গে মিশে যাচ্ছি। গত 2 টিপ তুললাম, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমার মুরগি লস হয়ে গেছে। শুধু কি মুরগিরই দাম কমেছে বাচ্চার চাহিদা ও দামও। সম্প্রতি প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে এমনটাই দাবি করেছে মুরগির বাচ্চা উৎপাদনকারীদের শীর্ষ সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বিএবি। সংগঠনটির তথ্য, 46 টাকা উৎপাদন খরচের ব্রয়লারের একদিন বয়সী বাচ্চা ডিওসি গেল এপ্রিলে 30 থেকে 40 আর মেতে বিক্রি হয়েছে 8 থেকে 10 টাকায়। সেই হিসাবে সপ্তাহে 1,92,00,000 বাচ্চার বিপরীতে ওই 2 মাসে লোকসান হয়েছে 323 কোটি থেকে 415 কোটি টাকা। একইভাবে প্রায় 43 টাকা উৎপাদন খরচের কালার বার্ডের ডিওসি গেল এপ্রিলে 25 থেকে 35 টাকা আর মেতে বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকায়। এতে সপ্তাহে 36 লাখ বাচ্চার বিপরীতে ওই 2 মাসে লোকসান হয়েছে 44 কোটি থেকে 65 কোটি টাকা। অর্থাৎ দাম পড়ে যাওয়ায় ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গেল এপ্রিল-মে মাসে লোকসান গুনেছে 367 কোটি থেকে 480 কোটি টাকা। বাচ্চার দাম, ব্রয়লার মুরগির দাম এবং ডিমের দাম, এই তিনটার কোনোটাই কিন্তু চাওয়ার উপর নির্ভর করে না, এটা সারা দেশের যে ডিমান্ড, চাহিদার উপর নির্ভর করে। সিন্ডিকেট করে যদি বাচ্চার দাম বাড়ানোই যেত তাহলে এই যে শত শত কোটি টাকা লস করতো না, সিন্ডিকেটেরই চেষ্টা করত। বিএবি বলছে, লোকসানের ঝুঁকি কমাতে দরকার বাচ্চা উৎপাদন কৌশলপত্রের বাস্তবায়ন ও সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ। ব্রয়লার বাচ্চা উৎপাদনের যেই কৌশলপত্র, সেই কৌশলপত্রটা বাস্তবায়ন হওয়া দরকার। এবং যেটা আমরা পোলট্রি বোর্ডের কথা বলছি বহুদিন থেকে, পোলট্রি বোর্ড বলেন বা ডিএলএস সহ আমরা যদি যৌথভাবে এই সিদ্ধান্তটা নিয়ে কাজটা করতে পারি তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতেও লসের পরিমাণ এইভাবে হবে না, আবার কখনো কখনো এরকম গ্যাপের কারণে আর পণ্যের দামটা তো বেড়ে যাবে না। এই অবস্থায় চাহিদা যোগানের সঠিক হিসাব রেখে বাজারে দাম নিয়ন্ত্রণে খামার নিবন্ধনের পাশাপাশি প্রশিক্ষণ ছাড়া খামারিদের কাছে বাচ্চা বিক্রি না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোন সময় কি রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী সাপ্লাই যদি দেই আমরাও কিন্তু লসের সম্মুখীন হব না। ডিএলএস এর উচিত তাদেরকে ট্রেন্ড করা, এবং যাদের ট্রেনিং নাই
এবং খামারের রেজিস্ট্রেশন নাই তাদেরকে বাচ্চা না দেয়া। প্রোটিনের এই সহজলভ্য উৎসকে ক্রেতা বিক্রেতা সকলের জন্য লাভজনক করতে সরকারকে দূরদর্শী কৌশল নেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজ সংরক্ষণে চালু হওয়া মডেল ঘরের সুফল পেতে শুরু করেছেন কৃষকরা। বিপণন অধিদপ্তরের এই উদ্যোগে খুশি ফরিদপুরের চাষিরা। উৎপাদিত ফসল পচে যাওয়ার শঙ্কায় দ্রুত বিক্রি করতে হচ্ছে না আর তাদের। শিকদার সজলে পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। যথাযথ সংরক্ষণের অভাবে দেশে উৎপাদিত পেঁয়াজের ৩০% নষ্ট হয়। এমন পরিস্থিতিতে ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় মডেল ঘর নির্মাণ করছে কৃষি বিপণন অধিদপ্তর। প্রতিটি ঘরে ৪০০ থেকে ৬০০ মণ পেঁয়াজ ৬ থেকে ৯ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। একসঙ্গে ৫ জন কৃষক এই সুবিধা নিতে পারেন। এখন যারা ঘর পেয়েছে তাদের পেঁয়াজ আর এখন আপাতত নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। পেঁয়াজটা শুকাবে না, পচবে না, আমরা ভালো দাম পাবো। এই ঘরটা পাওয়াতে উপকার হয়েছে। এইখানে ঘরে পেঁয়াজ রাখাতে পয়সা যায় না। বাতাস ঢোকার কারণে পেঁয়াজটা ঠান্ডা থাকে, ওই পেঁয়াজটা পচে না। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকেরা এখন ঘরের মধ্যে পেঁয়াজ সংরক্ষণ করতেছে। ইনশাআল্লাহ রেজাল্ট আমাদের মোটামুটি খুব ভালো পাইতেছি। ৭টি জেলার ১৮টি উপজেলায় পেঁয়াজ সংরক্ষণে মডেল ঘর বাস্তবায়ন করা হচ্ছে। চাহিদা বাড়ায় আরও ঘর নির্মাণের জন্য বরাদ্দের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। প্রতিটা ঘরের জন্য 4,05,50,000 টাকা প্রতিটা ঘরের জন্য, এবং আগামী অর্থ বছরে আরো 50টা ঘর নির্মাণ করা হবে। এই যে 25 থেকে 40% পচন হয়, এইটার থেকে যদি আমরা নামাই নিয়ে আনতে পারি তাহলে আমাদের আর আমদানি করতে হবে না, ভালোভাবে সংরক্ষণ করা যায়। এই কৌশলটা যখন কৃষকরা শিখবে তখন আমাদের পেঁয়াজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। নতুন ব্যবস্থায় সংরক্ষণের পরিমাণ বাড়াতে পারলে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্ব পেঁয়াজ দিয়েই দেশের চাহিদা মেটানো সম্ভব বলে মনে করে কৃষি বিভাগ। পচনের হার স্বাভাবিকভাবে যেখানে 30% সেখানে 5 থেকে 10% নামিয়ে আনা সম্ভব। 6 মাস পেঁয়াজ সংরক্ষণ করতে পারলে তারা প্রায় দ্বিগুণ দামে বিক্রি করতে পারে। দেশে উৎপাদিত পেঁয়াজের বড় অংশের যোগান দেয় ফরিদপুর জেলা। এখানে 155টি মডেল ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ 5.5 লাখ টাকা। সময় সংবাদ, ফরিদপুর। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় মেহেরপুরের হিমসাগর আমের চাহিদা বেড়েছে। রপ্তানি হচ্ছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বাগান মালিকরা বলছেন, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ায় ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বেনিয়ামিনের তথ্য এবং ছবিতে রিপোর্ট। স্বাদ, মিষ্টতা আর অনন্য সুঘ্রাণের কারণে সুখ্যাতি পেয়েছে মেহেরপুরের হিমসাগর আম। কয়েক বছর ধরেই দেশ পেরিয়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ নানা দেশে রপ্তানি হচ্ছে এ জেলার আম। চলতি বছরের 27 মে ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেল হিমসাগর আম। গ্লোবাল গ্যাপের সনদপত্র পাওয়ায় আন্তর্জাতিকভাবে আম রপ্তানিতে বিড়ম্বনা কমবে বলে মনে করছেন আম চাষিরা। জিআই পণ্য হিসাবে এখন মানুষ সবাই জানতে পারছে এটা মেহেরপুরের হিমসাগর আম। আমরা এখন সেই অনুপাতে আমরা বেশি দামে এখন বিক্রয় করতে পারছি। মেহেরপুর হিমসাগর আম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে, তখন আমাদের ব্যবসায়ীদের জন্য অনেকটা ভালো এবং খুব লাভবান হব আমরা। ফার্মাররা আরও নতুন নতুন বাগান তৈরি করবে এবং হিমসাগর আমটা আমরা আমাদের দেশের সাথে বিদেশে যে রপ্তানিটা হচ্ছিল সেটার পরিমাণটা আমরা সামনের দিনে আরও বাড়াতে পারবো। হিমসাগর আম ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশের বাজারেও এর কদর বাড়বে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। যখন কোনো একটা পণ্য জিআই তালিকাভুক্ত হয় তখন এটার পরিচিতি, সুনাম ছড়িয়ে যায়, তখন কি হবে, এর চাহিদাটা বেড়ে যাবে, মার্কেট প্রাইসও বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। জেলায় 2366 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এর মধ্যে হিমসাগর আমের বাগান 1650 হেক্টর জমিতে। সময় সংবাদ, মেহেরপুর। ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি বন্ধে দিনাজপুর রেল স্টেশনে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানজিদ আহমেদ এবং ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদ আলমের নেতৃত্বে সেনাবাহিনীর বিশেষ এই অভিযান পরিচালিত হয়। এ সময় ক্যাপ্টেন তানজিদ আহমেদ জানান, জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মুন্সিগঞ্জে বাংলাবাজার পদ্মা নদীর তীরবর্তী জনপদে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বর্ষা মৌসুম শুরুর আগেই গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে পদ্মার পানি বাড়ায় প্রবল স্রোতে ভাঙন দেখা দিয়েছে পদ্মা নদীর তীরবর্তী বাংলাবাজার ইউনিয়নের শম্ভু, হালদারকান্দি, সর্দারকান্দি, বানিয়াল, মহেশপুর, রাড়িপাড়া,
আশুলির চর, পূর্ব রাড়িপাড়া সহ অন্তত 10 গ্রাম। তাই ভাঙন প্রতিরোধে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। বন্ধ কলকারখানার সম্পদ লুটপাট এবং টেন্ডার দুর্নীতির প্রতিবাদ জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। শহরের শান্তিধাম মোড়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির বক্তারা জানান, খুলনা নিউজ প্রিন্ট মিলের প্রায় 500 কোটি টাকার যন্ত্রপাতি মাত্র 68 কোটি টাকার বিক্রির মাধ্যমে এক নাটকীয় টেন্ডার প্রক্রিয়ায় সম্পদ পাচার চলছে। এছাড়া একাধিক পাটকল, হার্ডবোর্ড মিল, টেক্সটাইল মিল সহ প্রায় 1 ডজন কারখানা বন্ধ রয়েছে। এতে বিপুল সম্পদ নষ্ট হচ্ছে এবং বেকার হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। এ সময় 5 দফা দাবি তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে সামরিক এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এখন পর্যন্ত 6টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে পাল্টা হামলার শঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে। হামলার পর ইরানে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং অন্যান্য সামরিক স্থাপনা। এর আগে ইরানে ইসরায়েলি হামলা চালাতে পারে এমন শঙ্কার কথা জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 52 জন, আহত হয়েছেন অনেকে। এদিকে একটি বাসে হামলার ঘটনায় 12 জন নিহত হয়েছেন। এই ঘটনায় একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। এরই মধ্যে মিশরের কায়রোতে গাজামুখী পদযাত্রা ঠেকাতে 200-রও বেশি ফিলিস্তিনি সমর্থককে গ্রেফতার করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অর্ধশতাধিক গাজাবাসী নিহত হন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসতি ও অবকাঠামো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি নিয়ে ভোটাভুটির প্রস্তুতি চললেও উপত্যকা জুড়ে চলছে ধ্বংসযজ্ঞ। গাজার দক্ষিণাঞ্চলে বিভিন্ন সহায়তা কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সংস্থা ত্রাণ বিতরণের দায়িত্বে থাকলেও বিতরণ ব্যবস্থায় অব্যবস্থাপনা ও সহিংসতা বেড়েই চলছে। জীবন বাজি রেখেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। ইসরায়েলি সামরিক অঞ্চলে ত্রাণ কেন্দ্র স্থাপন করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যে একটি বাসে হামলার ঘটনায় নিহতের জেরে পাল্টাপাল্টি দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। ইসরায়েল সমর্থিত সহায়তা সংস্থার দাবি, বাসটি ফিলিস্তিনি ত্রাণকর্মী বহন করছিল। অপরদিকে হামাসের নিরাপত্তা ইউনিটের দাবি, সন্ত্রাস গোষ্ঠীকে লক্ষ্য করে তারা হামলা চালায়। তবে এই ঘটনায় নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ইসরায়েলি নৌবাহিনীর আটক করা একটি সহায়তা নৌকা থেকে 6 মানবাধিকার কর্মীকে মুক্তি দিয়েছে। নৌকায় ছিলেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য সহ 12 জন যাত্রী। তাদের মধ্যে জলবায়ু আন্দোলন কর্মীও ছিলেন। 6 জনকে বৃহস্পতিবার বিমানবন্দর থেকে বহিষ্কার করা হয় এবং বাকি 2 জনকে শুক্রবার ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী মানবাধিকার সংস্থা। অন্যদিকে মিশরে গাজামুখে বৈশ্বিক পদযাত্রা ঠেকাতে দেশটির নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার কায়রোতে 200-র বেশি ফিলিস্তিনি সমর্থককে আটক করেছে। শুক্রবার রাফা সীমান্তে বড় পরিসরের মানবিক সহায়তা প্রবেশের দাবিতে কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তাদের। বিভিন্ন দেশ থেকে আগত এই আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কিলাওয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল থেকে দেশটির ওহাইও অঙ্গরাজ্যের এই আগ্নেয়গিরির লাভা এবং ছাই উদ্গীরণ শুরু হয়। আগ্নেয়গিরি থেকে লাভার ফোয়ারা প্রায় 100 মিটার উচ্চতায় পৌঁছায় বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। এই আগ্নেয়গিরিটি 6 মাস আগে শুরু হয় বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বিজ্ঞানীরা। ইউএসএস আরও জানায়, সাধারণত একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত 1 দিন বা এর কম সময় পর্যন্ত স্থায়ী হয়। প্রায় 5 বছর আগে জন্ম নেওয়া এক শহরের নাম হেলসিঙ্কি। ঐতিহ্যবাহীভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি ফিনল্যান্ডের রাজধানী। নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরতে প্রতি বছর 12 জুন হেলসিঙ্কি দিবস উদযাপন করা হয়। নগর জুড়ে বিভিন্ন আয়োজনে উৎসবে মাতেন বাসিন্দারা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট।
ফিনিশ ভাষায় গানের আসর, ঐতিহ্যবাহী খাবারের স্টল, গেম শো ও প্যারেডে উৎসব মুখর পরিবেশ। শহরের বিভিন্ন স্থানে এমন শতাধিক আয়োজন। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি শহরের জন্মদিন উপলক্ষে বর্ণিল পুরো নগর। স্থানীয় সংস্কৃতির প্রদর্শনের লক্ষ্যে শহরের অধিকাংশ জাদুঘর ও সরকারি ভবন সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় এদিন। দিবসটি উপলক্ষে সিটি সেন্টার ও সমুদ্র বন্দরে আয়োজন করা হয়েছে ফুড ফেস্টিভ্যালের, যেখানে দেখা যায় ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী সব খাবারের স্টল। আছে বোট ট্রিপের ব্যবস্থাও, পানিতে ভেসে ভেসে পুরো শহর দেখার অন্যরকম আয়োজন। শহরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দিবসটি উপভোগ করেন অভিবাসী ও পর্যটকরাও। ইউরোপের এক আধুনিক, পরিচ্ছন্ন ও মানবিক শহর হিসেবেও পরিচিত হেলসিঙ্কি। Quite a cute city. It's small but not too small, and there are things to do still, so I like it. Helsinki is full of life and it's always something happening here. And 1550 সালে সুইডিশ রাজা গেস্তাভ ভাসা হেলসিঙ্কি শহর প্রতিষ্ঠা করেন। বন্দর নগরী হিসেবে জন্ম নেয়া শহরটি হয়ে উঠেছে ফিনল্যান্ডের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। হেলসিঙ্কি দিবস প্রথমবার পালিত হয় 1959 সালে। এরপর থেকেই বার্ষিক উৎসবে রূপ নেয়। ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ এই শহর 500 বছর আগে জন্ম নিয়েছিল বাল্টিক সাগরের তীরে। সেই দিনটিকে ঐতিহাসিকভাবে এবং এর যে আভিজাত্য সেটিকে তুলে ধরতেই আজকের দিনটিকে হেলসিঙ্কি দিবস হিসেবে উদযাপন করে আসছেন এখানকার নগরবাসীরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। সুইডেনে অনুষ্ঠিত হলো বাংলাদেশের স্যাটেলাইট প্রযুক্তির বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বিশেষ সেমিনার। বাংলাদেশ দূতাবাস, সুইডেন এবং নর্ডিক ফোরাম অব বাংলাদেশি একাডেমিয়ান্স ও রিসার্চের যৌথ উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত ওয়াহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইমাদুর রহমান। স্যাটেলাইট ইন্টারনেট দেশের স্বাস্থ্যখাত, ডিজিটাল কানেক্টিভিটি এবং অর্থনৈতিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে বক্তারা জানান। আলোচনায় ভবিষ্যৎ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তুলে ধরা হয়। এমন আয়োজন নতুন উদ্ভাবনের দ্বার খুলে দিতে পারে বলে মনে করেন অতিথিরা। খেলার খবর। আবারও 3 অধিনায়কের যুগে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল শান্তকে সরিয়ে 1 বছরের জন্য ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হবে টাইগার অলরাউন্ডারের। ব্যর্থতার বৃত্ত ভাঙতে চেষ্টার কমতি নেই ক্রিকেট বোর্ডের, যার সবশেষ সংযোজন 3 ফরম্যাটে 3 অধিনায়ক। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এতদিন ওয়ানডে খেললেও হঠাৎ করেই তাকে সরিয়ে একদিনের ক্রিকেটে দায়িত্ব তুলে দেয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসানের জায়গায় দলের নেতৃত্ব দেওয়া হয় শান্তকে। দীর্ঘমেয়াদে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তাকে নিয়ে ভাবনা থাকলেও এবার কেন শান্তকে সরানো হলো তার কোনো ব্যাখ্যা দেয়নি ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হলো একদিনের ক্রিকেটে টাইগারদের নেতৃত্ব দিবেন মিরাজ, তবে সাদা পোশাকের নেতৃত্ব শান্তর কাঁধেই থাকছে। আর সংক্ষিপ্ত সংস্করণে আস্থা লিটন দাসের উপর। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেই অধিনায়কের দায়িত্ব পালন শুরু করবেন এই অলরাউন্ডার। রঙিন পোশাকে 13 ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন শান্ত, যেখানে মাত্র 4 ম্যাচে জয়ের দেখা পেয়েছেন তিনি। এর মাঝেই শান্তর অনুপস্থিতিতে 4 ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজও। যদিও অন্তর্বর্তীকালীন যাত্রাটা একেবারে ভালো হয়নি তার, একটি ম্যাচেও দলকে দিতে পারেননি জয় উপহার। অলরাউন্ড নৈপুণ্য আর বয়স ভিত্তিক পর্যায়ে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মিরাজের। অনূর্ধ্ব 19 স্তরে শান্তরা খেলেছেন মিরাজের নেতৃত্বে। সিনিয়র স্তরে এবার প্রথম পূর্ণ দায়িত্ব পেলেন এই অলরাউন্ডার। এখন পর্যন্ত 105 ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মিরাজ। 2 সেঞ্চুরিতে 1617 রানের পাশাপাশি 120 উইকেট শিকার করেছেন ডানহাতি অলরাউন্ডার। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মিরাজের অদম্য মানসিকতা, দলকে প্রাণবন্ত রাখার দক্ষতা বর্তমান সময়ে তার হাতে নেতৃত্ব তুলে দিতে ভূমিকা রেখেছে। একই সঙ্গে নাজমুল হোসেন শান্তকে ধন্যবাদ জানান দায়িত্ব পালনের জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।
মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক করায় উচ্ছ্বাস প্রকাশ করেছে তার নিজ জেলা খুলনার ভক্ত সমর্থকরা। বৃহস্পতিবার রাতে নগরীর খালিশপুরে খবর শোনার পরপরই জড়ো হতে থাকেন তারা। মিরাজ অধিনায়ক হয় এ সময় মিরাজের ক্রিকেট একাডেমি কাশীপুর ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি খালিশপুর এলাকায় বেশ কয়েকটি মূল সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্থানীয় ভক্তদের পাশাপাশি অংশ নেন খুলনার ক্রিকেটাররাও। পরে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। এ সময় তারা প্রত্যাশা করেন মিরাজের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। আমরা প্রত্যাশা করি যে মিরাজ যেভাবে বিগত দিনে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে সেইভাবে এখন বর্তমানে অধিনায়ক হয়েছে, তার নতুন একটা দায়িত্ব পেয়েছে, সেই দায়িত্ব সে সুন্দরভাবে পালন করবে এবং আমাদের ক্রিকেটকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে। আমাদের প্রত্যাশা ওরা বাংলাদেশ টিমে নতুন এক জায়গায় পৌঁছাবে। এখন যারা আছে আমি মনে করি তাদের মধ্যে ওই ক্যাপ্টেন হওয়ার মূল দাবিদার। মিরাজ বাংলাদেশের টিমরে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারবে। মানসম্মত বোলার, পিচ আর সময় এত কিছুর অভাব নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচ না থাকায় আপাতত ভরসা ভিডিও ফুটেজ অ্যানালাইসিসে। লক্ষ্য আগের সার্কেলের চেয়ে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতি। নিজের স্কোয়াড নিয়েও সন্তুষ্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভুল শুধরে জয়ের ধারায় ফিরতে চান এই ক্রিকেটার। ব্যর্থতার ঘেরাটোপ, মাঠ ও মাঠের বাইরে একই অবস্থা দেশের ক্রিকেটের। এর মাঝেই শ্রীলঙ্কায় লম্বা সফর, ঘুরে দাঁড়াতে করতে হবে দারুণ কিছু। তবে এমন সিরিজের আগে যেন আক্ষেপে ফুটে উঠল অধিনায়কের কণ্ঠে। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। ডোমেস্টিক যখন খেলি তখন যদি ওই জায়গাগুলোতে আর একটু বেটার উইকেটে প্র্যাকটিস করি বা ম্যাচ খেলি বা নেট প্র্যাকটিসগুলো করি, তাহলে আমার মনে হয় যে এর ভেতর দিয়েও স্কিলটা ইমপ্রুভ করা সম্ভব। আনঅর্থোডক্স বোলারের স্বর্গরাজ্য লঙ্কাদ্বীপ, ব্যাটারদের জন্য তো বড় পরীক্ষাই। এই সিরিজেও একাধিক মিস্ট্রি বোলার নিয়ে দল সাজিয়েছে শ্রীলঙ্কা। তা সামলাতে প্রস্তুতি কেমন? এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। আরও ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে। খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। এত না থাকার মাঝে সন্তুষ্টি অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো। স্কোয়াড নিয়েও খুশি শান্ত। বোলিং সাইডে দেখছেন ভারসাম্য, ইঙ্গিত দিলেন নিজের ব্যাটিং পজিশন বদলানোর। এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে, বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি। দুই দিকে ব্যালেন্স আছে, আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে। সো টিম নিয়ে আমি খুবই খুশি। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে ভরাডুবির পরেও 4 ম্যাচ জেতে বাংলাদেশ। এবার লক্ষ্য জয়ের সংখ্যাটা বাড়ানোর। ভুল ত্রুটি শুধরিয়ে দায়িত্ব দিয়েছেন টপ অর্ডার ব্যাটারদের ওপর। একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেলবে, বাট এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে বোকামি হবে। লক্ষ্য থাকবে যে 4-5-6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি। খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে। সো ঘরের মাঠে যদি আমরা জিতা থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরো 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বেশি জেতা থাকতো। 3 দফায় শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। 17 তারিখ গলে শুরু প্রথম টেস্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নিজ জেলা ফেনীতে পৌঁছে পরিবার এবং বন্ধুদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সিঙ্গাপুরের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ হংকং ম্যাচে ঘুঁচাতে চান 18 বছর বয়সী এই উইঙ্গার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হারানো গৌরব ফিরিয়ে আনাই তার স্বপ্ন। নিজ জেলায় নতুনদের ফুটবলের প্রতি আগ্রহী করার লক্ষ্য ফাহমিদুলের। পাশাপাশি ইতালির লিগেও আরও বড় ক্লাবে খেলতে চান বলে জানিয়েছেন ফাহমিদুল। ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে ভেঙেছে জাতীয় দলের ফুটবলারদের মিলন মেলা। প্রায় 23,000 দর্শকের সামনে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে হারাতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরেছেন হামজা সমিত্রা। বাংলার ফুটবলের আরেক কাণ্ডারি ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ছুটে যান ফেনী জেলায় প্রিয়জনদের কাছে। জাতীয় দলে অন্য সবার চেয়ে ফাহমিদুলের জায়গা পাওয়াটা ছিল একটু আলাদা। মার্চ 19-তে সৌদি আরবের জাতীয় দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিয়েও কোচের পছন্দ না হওয়ায় ফিরে যান ইতালিতে। সমর্থকদের আন্দোলন ও বিক্ষোভের পর তাকে ফেরানো হয় দলে। গত 4 জুন ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে তাকে অবহেলার যোগ্য জবাব দিয়েছেন ফাহমিদুল। তবে এশিয়ান কাপ বাছাই পাননি প্রত্যাশিত সাফল্য। আক্ষেপ থাকলেও তা ভুলে নতুন শুরুর অপেক্ষায় ইতালিতে বেড়ে ওঠা এই ফুটবলার।
ফেনীতে ফাহামুদুলের আসার খবরে ছুটে আসেন স্থানীয় কোচ, পরিবার ও বন্ধুরা। সংবর্ধনা ও ভালোবাসা সিক্ত হন 18 বছর বয়সী এই উইঙ্গার। বাংলাদেশের ফুটবল অনেকটা ঘুমিয়েছিল, নতুন করে আবার বাংলাদেশ ফুটবল, যারা ফুটবল সমর্থক সবাইকে স্বপ্ন দেখাচ্ছে, এটাই খুব ভালো লাগতেছে। আমি নিজেও আজ থেকে 6 মাস আগে কল্পনা করিনি বা চিন্তাও করিনি যে আমার ছেলে দেশে পাঠাবো। এটার জন্য ফুটবল ফেডারেশন ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমাদের ফেনীর ছেলে আমরা নিজেরা আসলে কল্পনা করতে পারি, এটা আমাদের গর্বের বিষয়। আসলে আমরা গর্ববোধ করি ফাহমিদুলকে নিয়ে, যে এত চেঞ্জ পুরা বাংলাদেশের ফুটবলটাকে চেঞ্জ করে দিছে। ফাহমিদুলের এই যে পারফরমেন্স দেখে, ফাহমিদুলদের এই যে জাগরণ দেখে আমাদের ফেনী থেকে আরো অনেক ফুটবলার তৈরি হবে। আমি দেশবাসীর কাছে দোয়া চাইতেছি ও যেন আরো ভবিষ্যতে ভালো অবস্থানে পৌঁছতে পারে। ফাহমিদুল স্বপ্ন দেখেন লাল সবুজকে বিশ্বমঞ্চে অনেক দূর নিয়ে যাওয়ার। ফুটবল তার রক্তে মিশে আছে। বাংলাদেশের ফুটবলের সোনালী অতীত ফেরাতে চান তিনি। ইতালির ঘরোয়া লিগেও আলো ছড়াতে চান। তাকে দেখে আরো ফুটবলাররা ফেনী থেকে উঠে আসবে বলেও বিশ্বাস করেন ফাহমিদুল। আমরা আমাদের বেস্টটা ট্রাই করেছি। তারা এক্সপেকটেশন ছিল যে আমরা ম্যাচটা উইন করব, আমাদের হয়তো দিনটা ছিল না, তাই নেক্সট ডে আমাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করতেছে। আমি চাই ইতালিতে ভালো কিছু করতে। ইউরোপে ফুটবল ইজ হাই লেভেল, সো আই উইল ট্রাই মাই বেস্ট টু গেট সাম অপরচুনিটিস ইন ইতালি। আমাদের ডিস্ট্রিক্ট ফেনী জেলার প্লেয়াররা উঠে আসুক, ন্যাশনাল টিমের জন্য খেলুক, ভালো ভালো ক্লাবগুলোতে খেলুক, এটাই আমার আশা প্রত্যাশা। অক্টোবরে হংকং ম্যাচে আরও ভালো করার লক্ষ্য তার। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। পূরণ হলো রবার্ট লেওয়ান্ডস্কির চাওয়া। পুলিশ এই তারকার সঙ্গে বিবাদে জড়িয়ে শেষ পর্যন্ত হেড কোচের পদ থেকে পদত্যাগ করলেন মিখাইল প্রোবিয়েজ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। প্রোবিয়েজ থাকলে আর পোল্যান্ড জাতীয় দলের জার্সিতে খেলবেন না, কদিন আগে এমনটাই জানিয়েছিলেন বার্সেলোনা তারকা লেভানডস্কি। বলা হয় ফুটবলে হেড কোচই নাকি সর্বেসর্বা, তার সিদ্ধান্তই শেষ কথা। কিন্তু আসলেই কি তাই? বিশ্বকাপে ক্রিশ্চিয়ানোকে না খেলিয়ে চাকরি হারিয়েছেন পর্তুগালের হেড কোচ ফার্নান্দো সান্তোস। এবার সেই পথেই হাঁটলেন পোল্যান্ডের কোচ মিখাইল প্রোবিয়েজ। প্রোবিয়েজের সঙ্গে দ্বন্দ্বটা পোলিশ ইতিহাসের সেরা তারকা রবার্ট লেভানডস্কির। কদিন আগে লেভাকে সরিয়ে পিওতর জেলেনস্কিকে অধিনায়ক করেন প্রোবিয়েজ। সেই থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু। যে দ্বন্দ্ব আরো প্রকট আকার ধারণ করে চলতি সপ্তাহে। নিজের টুইটারে লেভানডস্কি সাফ জানিয়ে দেন প্রয়োজনে আর জাতীয় দলে খেলবেন না, তবু এই কোচের অধীনে আর মাঠে নামা নয়। এরপরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ না খেলেই পরিবার নিয়ে ছুটি কাটাতে চান লেভা। এই ইস্যুতে অবশ্য নিশ্চুপই ছিল পুলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে দৃশ্যপট পাল্টাতে থাকে গেল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে। হেলসিঙ্কিতে ফিনল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে ম্যাচ হারে পোল্যান্ড, নেমে যায় গ্রুপের 3 নম্বরে। সবকিছু মিলিয়ে তাই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন মাইকেল প্রোবিয়েজ। অনেক চিন্তা করেছি। বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয়েছে জাতীয় দলের স্বার্থে প্রধান কোচ হিসেবে পদত্যাগ করাই হবে সবচাইতে ভালো সিদ্ধান্ত। এই দায়িত্ব আমার জীবনের সবচাইতে সম্মানের পেশা ছিল এবং আমি সৎভাবে তা পালনের চেষ্টা করেছি। আমার উপর আস্থা রাখার জন্য আমি আমার সব সহকর্মী ও পুলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানাই। অবশ্যই এই পথচলায় যে খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি তাদের প্রতিও কৃতজ্ঞ। 2023 সালে পোল্যান্ডের দায়িত্ব নেন প্রোবিয়েজ। তার অধীনে 2024 সালের ইউরোর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে পোল্যান্ড। যদিও সেখানে কোনো ম্যাচ জিততে পারেননি, বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। প্রোবিয়েজের সঙ্গে আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল পোল্যান্ডের। মাহবুব রিমন, সময় সংবাদ। ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতালিয়ান ক্লাব নোপেলিতে নাম লেখালেন বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনা। 2 বছরের চুক্তিতে সিরিয়ার চ্যাম্পিয়ন দলে যোগ দিলেন সাবেক সিটিজেন তারকা। মৌসুম শেষ হওয়ার আগেই ঘোষণা দিয়েছিলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ছেড়েছেন কেভিন ডি ব্রুইনা। এরপর থেকে বেশ কয়েকটি ক্লাব তাকে দলে ফেরাতে যোগাযোগ করে। শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাবকে বেছে নিয়েছেন বেলজিয়ান তারকা। 2 বছরের চুক্তি হলেও এই 2 পক্ষ রাজি থাকলে 3 বছর পর্যন্ত বাড়তে পারে এই চুক্তির মেয়াদ। একই দলে আছেন তার জাতীয় দলের সতীর্থ রোমেলু লুকাকু, আছেন ইপিএল খেলা তারকা ম্যাকটোমিনো। নেপোলির প্রেসিডেন্ট ব্রুইনার সঙ্গে হাত মেলানো ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন এবং সামাজিক মাধ্যমে তিনি লেখেন, স্বাগতম কেভিন। ভারত পাকিস্তান দ্বন্দ্বের প্রভাব এবার এশিয়া কাপ নিয়েও তৈরি হচ্ছে জটিলতা।
সেপ্টেম্বরের এই কন্টিনেন্টাল মেগা ইভেন্টটি ভারত থেকে সরে যেতে পারে। গুঞ্জন উঠেছে হাইব্রিড মডেল নয়, এবারের আসরের পুরোটাই আয়োজিত হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বিসিসিআইকে শায়েস্তা করতে উঠে পড়ে লেগেছেন পিসিবি চেয়ারম্যান এবং এসিসির সভাপতি মহসিন নাকভি। বছরের পর বছর জমতে থাকা সম্পর্কের বরফ গলবে একটু একটু করে আশার সঞ্চার হচ্ছিল। দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও ইভেন্টগুলোতে দেখা দিচ্ছিল নতুন সম্ভাবনা। 2023 ওডিআই বিশ্বকাপে ভারতে গিয়ে খেলেছিল পাকিস্তান দল। ওই বছর এশিয়া কাপ চলাকালীন লাহোরে সফরে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সহ সভাপতি রাজীব শুক্লা। এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ক্রিকেটারদের পাকিস্তানে না পাঠানোয় আবারও শুরু হয় নানা আলোচনা। তবে সে সময় রাজীব শুক্লার পাকিস্তান সফরে ঠান্ডা হয় পরিবেশ, কিন্তু দুই দেশের বোর্ডের ক্রিকেটীয় সম্পর্ক মেইনটেইনের সমস্ত চেষ্টা বিফলে যায় পেহেলগাম কাণ্ডে। আবারও উত্তপ্ত সীমান্ত, মধুর হতে থাকা সম্পর্কে আবারও তিক্ততা, একে অপরকে করতে থাকে দোষারোপ, যাতে যোগ দেন ক্রিকেটাররাও। তাতে ধারণা করা হচ্ছিল আবারও বৈশ্বিক আর মহাদেশীয় ইভেন্টগুলো আয়োজনে তৈরি হবে জটিলতা। সে শঙ্কাই হলো সত্যি। ক্রিকেট বিশ্বে একচ্ছত্র আধিপত্য ভারতের। বিসিসিআই এর সাবেক সেক্রেটারি জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর থেকে সেটা যেন আরও দৃশ্যমান। আর তাতে ক্রিকেট দুনিয়ায় কোণঠাসা পাকিস্তান। নিজেদের অবস্থান দৃঢ় করতে মরিয়া পিসিবি, সঙ্গে বিসিসিআইকে এক হাত নিতেও। এবছর ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট নেশন পাকিস্তান হলেও ভারত পাকিস্তান ম্যাচ হয়েছিল নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। এবার এশিয়া কাপ ঘিরেও আলোচনায় সংযুক্ত আরব আমিরাত। সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের হোস্ট ইন্ডিয়া, কিন্তু দেশটিতে দল পাঠাবে না পিসিবি। পাকিস্তান বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি এসিসিরও সভাপতি। হাইব্রিড মডেলের ঝক্কি নয়, শোনা যাচ্ছে পুরো আসরই নাকি ইউএইতে আয়োজন করতে চান তিনি। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিসিসিআই এর সঙ্গে পাওয়ার প্র্যাকটিসে কতটুকু পেরে উঠবেন পিসিবি প্রধান, সেটাই এখন দেখার পালা। এদিকে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-20 ফরম্যাটের এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি। 2026 টি-20 বিশ্বকাপ সামনে রেখে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, হংকং আর আরব আমিরাত, এই 8 দল নিয়ে টি-20 ফরম্যাটে হওয়ার কথা এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। কিন্তু কন্টিনেন্টাল ইভেন্টের আগে আফগানিস্তান ও ইউএই-কে নিয়ে ট্রাই নেশন সিরিজ করতে চায় পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমের দাবি, এশিয়া কাপের আয়োজক বিসিসিআইকে চাপে ফেলতেই এমন সময়ে সিরিজ আয়োজন করতে চাইছে পিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে দেশ। ডিসেম্বর না এপ্রিল নির্বাচন কবে, মিলতে পারে উত্তর। দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব। মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেলেন ডক্টর ইউনূস। বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে একান্ত বৈঠক, সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা। করোনা শনাক্তের সরঞ্জাম বিতরণ শুরু, চিকিৎসায় তৈরি হচ্ছে সব সরকারি হাসপাতাল। সরকারিভাবে কিট এবং টিকা কেনার সিদ্ধান্ত, স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ। এবং দেশে প্রতি 3 নারীর 2 জনই যৌন হয়রানির শিকার। 10 বছরে সহিংসতা বেড়েছে 28.5%। ভুক্তভোগীদের 93 ভাগে নিতে পারেন আইনি ব্যবস্থা, অপমানে আত্মহত্যাও কম নয়। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।